আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দ্বিতীয়বারের মতো উমরা পালনে 15 দিনের ব্যবধান রাখার নিয়মে পরিবর্তন এনেছে সৌদি সরকার। এখন থেকে ইচ্ছে মতো পালন করা যাবে দ্বিতীয়বার উমরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে হয়েছে মাইনর অপারেশন, আইসিইউতে রাখা হয়েছে পর্যবেক্ষণে। ভারতে করোনার ভয়ঙ্কর নতুন ধরন শনাক্ত, ডেল্টার চেয়ে 10 গুণ সংক্রামক এই ধরন, জানিয়েছেন বিজ্ঞানীরা। করোনায় দেশে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত, 5 জন প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত 289। সিলেটে মৃত্যুহীন দিনে 7 জনের করোনা শনাক্ত, হাসপাতালে ভর্তি 12 জন, সুস্থ হলেন আরও 22 জন। দীর্ঘ 19 মাস প্রতীক্ষার পর খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল। নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। মেয়র শেরওয়ান আবুল ইকবাল প্যানেল বিজয়ী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনাকালে উমরাহ ও হজ পালনে নানা নিয়ম ও পরিবর্তন এসেছিল। সে কারণে কেউ 2টি উমরা করতে চাইলে তাকে অন্তত 15 দিনের ব্যবধান রাখা বাধ্যতামূলক ছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক ও টিকা কার্যক্রমের বিষয়টি আবশ্যক হওয়ায় নিয়মে পরিবর্তন এসেছে। ফলে বিধিনিষেধ শিথিল করে 2 উমরাহ পালন মধ্যবর্তী 15 দিনের নির্দেশনা বাতিল করেছে সৌদি সরকার। এতে উমরা যাত্রীরা এখন থেকে খুব সহজেই একাধিক উমরা পালন করতে পারবেন। এতে মাঝখানে বিরতি দিতে হবে না। সোমবার সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। নতুন নির্দেশনা মতে এখন আর 15 দিন অপেক্ষা করতে হবে না। যে কোনো উমরা যাত্রী ইতামারন বা তুয়াক্কালনা অ্যাপের মাধ্যমে সক্রিয় উমরা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় উমরা পালনের আবেদন করতে পারবেন। এর আগে সব বয়সীদের জন্য 2 উমরা পালনের মধ্যখানে 15 দিনের ব্যবধান বাধ্যতামূলক করা হয়েছিল। ফলে কেউ একবার উমরা পালন করলে তাকে 15 দিন অতিবাহিত হওয়ার পর দ্বিতীয়বার উমরা পালনের অনুমোদন দেওয়া হতো। এছাড়া মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য অবস্থান করতে মুসল্লিদের 24 ঘন্টার বেশি সময়ের অনুমোদন ছিল না। কিন্তু এখন থেকে প্রথম অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পরপরই মুসল্লিরা পুনরায় অনুমোদন নিতে পারবেন। সৌদির হজ মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রধান ডক্টর আমার আল মাদ্দাহ জানান, করোনা সংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ করে পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নবাবিতে ধারণ ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। গত 17 অক্টোবর করোনা বিষয়ক বিধিনিষেধ ও সতর্কতামূলক স্বাস্থ্যবিধি শিথিল করে সৌদি আরব। এ সময় মক্কা ও মদিনার পবিত্র 2 মসজিদে পূর্ণ ধারণ ক্ষমতায় মুসল্লিদের উপস্থিত হওয়ার অনুমোদন দেওয়া হয়। তবে পবিত্র 2 মসজিদের নামাজ আদায়, উমরা পালন ও রোজা শরীফ জিয়ারতের অনুমোদনের জন্য মুসল্লিদের অবশ্যই করোনা টিকার ডোজ সম্পন্ন করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে মাইনর অপারেশন হয়েছে, এখনও তিনি আইসিইউতে আছেন। সোমবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে একথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। ডাক্তার জাহিদ বলেন, ম্যাডামের ছোট্ট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর তার সঙ্গে ছেলে তারেক রহমানের কথা হয়েছে, ছোট ভাই শামীম ইস্কন্দর কথা বলেছেন, ছোট ছেলে ককর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে তিনি ভালো আছেন। খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল 3টার দিকে খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তখন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ একজন জানান, খালেদা জিয়ার মাইনর একটি অপারেশন হচ্ছে, তার চামড়ার নিচের দিকে ফুসকার মতো হয়েছে, এজন্য অপারেশন করা হচ্ছে। গত 12 অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে করোনা ভাইরাস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা 54 দিন একই হাসপাতালে ভর্তি ছিলেন। ভারতে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার চেয়েও ভয়ঙ্কর নতুন একটি ধরন শনাক্ত হয়েছে।
AY4.2 নামক করোনার নতুন এই ধরনটি আসলে ডেল্টার তুলনায় 10 গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন দেশটির CICR ল্যাবরেটরির একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে। তিনি বলেছেন, অতি সংক্রামক ধরন ডেল্টা গোত্রের নতুন AY4.2 ধরনটি জিনোম সিকোয়েন্সের করে অন্তত 7 জনের শরীরে শনাক্ত করেছে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। আক্রান্ত ব্যক্তিদের 2 জন সেনা কর্মকর্তা রয়েছেন। গত সেপ্টেম্বরে মধ্যপ্রদেশের ইন্দোরে ঊর্ধ্বমুখী সংক্রমণের নেপথ্যে ডেল্টার এই নতুন ধরন প্রভাব ফেলেছিল। আগের মাস আগস্টের তুলনায় সেপ্টেম্বরে 64% রোগী শনাক্ত হয়েছিল। সে সময় ইন্দোরের আর্মি কলেজে প্রশিক্ষণরত 44 জন সেনা কর্মকর্তা করোনা আক্রান্ত হন। টাইমস অব ইন্ডিয়াকে ইন্দোরের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা BS সাতিয়া জানান, গত সেপ্টেম্বরে আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠায়। এরপর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 2 সেনা কর্মকর্তা নতুন এই ধরনে আক্রান্ত বলে পরীক্ষায় উঠে আসে। NCDC 1 অক্টোবর মধ্যে 7 জনের এবং 16 অক্টোবর অন্যদের প্রতিবেদন প্রকাশ করে। ভারতের CSIR ল্যাবরেটরির একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী বলেছেন, AY4.2 নামে করোনার নতুন এই ধরনটি করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের তুলনায় 10 গুণ বেশি সংক্রামক। তাই এই ধরনের ডেল্টার চেয়েও বেশি বিপজ্জনক বলা অমূলক নয়। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানের ভিত্তিতে আনন্দবাজার জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 14,306 জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত 3,41,89,774 জন। একই সময়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 443 জনের। এর মধ্যে দক্ষিণ রাজ্য কেরালায় সবচেয়ে বেশি 363 জন মারা গেছেন। এছাড়া মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের দৈনিক মৃত্যু যথাক্রমে 18, 15 ও 10। বাকি সব রাজ্য তা এক অঙ্কের আবদ্ধ আছে। সব মিলিয়ে ভারতে করোনা ভাইরাসে মোট প্রাণ কেড়েছে 4,54,712 জনের। দেশটিতে এখন সক্রিয় করোনা রোগী 1,67,695 জন। করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 27,828 জনে। একই সময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে 290 জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,67,981 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববারের তথ্য মতে তার আগের 24 ঘন্টায় 9 জনের মৃত্যু আর 275 জন করোনা শনাক্ত হয়েছিল। সেই হিসেবে সবশেষ 24 ঘন্টায় মৃত্যু কমেছে, তবে শনাক্তের সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 413 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,31,740 জন। গত 24 ঘন্টায় 20,833 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 20,773টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.39%। এ পর্যন্ত মোট 1,02,42,923টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 15.31%। প্রতি 100 জনের সুস্থতার হার 97.69% এবং মৃত্যু হার 1.77%। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ 2 জন ও নারী 3 জন। এ সময় ঢাকায় 2 জন, চট্টগ্রামে 2 জন ও খুলনায় 1 জন মারা গিয়েছেন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন আরও 7 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটীয় বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এখন পর্যন্ত বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 1,173 জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 980, সুনামগঞ্জে 73, হবিগঞ্জে 48 ও মৌলভীবাজার জেলায় 72 জন মারা গিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত 24 ঘন্টায় 785টি নমুনার পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় 0.89% করোনা রোগী শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া 7 জনের মধ্যে 3 জন সিলেট জেলার বাসিন্দা, বাকি 4 জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এই নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা 54,823 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ 33,775 জন, সুনামগঞ্জের 6,244 জন, হবিগঞ্জের 6,648 জন ও মৌলভীবাজারে 8,156 জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে 5 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বিভাগে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে 12 জন রোগীর চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে 10 জন, সুনামগঞ্জে 2 জন চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত 24 ঘন্টায় সিলেটে 22 জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থদের মধ্যে 9 জন সিলেট জেলার, বাকি 13 জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ পর্যন্ত 48,868 জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার 31,569, সুনামগঞ্জে 6,073, হবিগঞ্জে 3,854 ও মৌলভীবাজারে 7,372 জন সুস্থ হয়েছেন। দীর্ঘ 19 মাস প্রতীক্ষার পর খুলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল। এ সময় নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সকালে শাহপরান হল, বঙ্গবন্ধু হল, সৈয়দ মুস্তফা আলী হল সহ বিভিন্ন হলে আয়োজন করা হয় প্রত্যাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হলে উঠতে শিক্ষার্থীদের অন্তত একটি টিকা প্রদানের প্রমাণপত্র, হলের ভর্তির আইডি কার্ড, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ সকল নিয়ম মেনে চলতে হবে। প্রতিটি হলেই ফুল, চকলেট, মাস্ক, স্যানিটাইজার সহ নানা শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নেয় কর্তৃপক্ষ। এর আগে শিক্ষার্থীদের বরণে হলগুলোর আবাসিক ডাইনিং, ওয়াশরুম সহ ব্লক যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবাণুমুক্তকরণ সহ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হয়। স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিচ্ছন্নতার বিষয়টি কঠোর তদারকি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র শেরওয়ান আব্দুল ইকবাল প্যানেল বই প্রতীক নিয়ে 376 ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিক ইমন বাবু প্যানেল ছাতা প্রতীক নিয়ে পেয়েছে 224 ভোট। রোববার লন্ডন মুসলিম সেন্টার হলে যুক্তরাজ্য অবস্থানরত জকিগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার সকাল 10টার দিকে সংগঠনের এজিএম অনুষ্ঠিত হয়। আর সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মোট 3টি বুথে চলে একটানা ভোট গ্রহণ। এই নির্বাচনকে কেন্দ্র করে মূলত যুক্তরাজ্য জকিগঞ্জ কমিউনিটির একক সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ারের ছায়াতলে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। নারীর টানে সবাই একত্রিত হয়ে জীবনের নানা স্মৃতি রোমাঞ্চিত করেন একে অপরের সাথে। শেষ বিকালে যেন লন্ডন মুসলিম সেন্টার হল এক মিলন মেলায় পরিণত হয়। পরিবার পরিজন নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অবস্থানরত জকিগঞ্জের সকল মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে মোট 604 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে 4টি ভোট নষ্ট হয়। যুক্তরাজ্য সময় রাত 8:30টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার নুমান উদ্দিন তাফাদার ফলাফল ঘোষণা করে এ সময় বই প্রতীককে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, বিজয়ী সভাপতি মেয়র শেরওয়ান চৌধুরী, পরাজিত সভাপতি প্রার্থী আতিকুর রহমান চৌধুরী, বিজয়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন ও পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ইমন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।